বিষ্ণুপুর নামে একটি ছোট্ট গ্রামে চম্পা নামে এক মহিলা থাকতো তার মেয়ে রত্নার সাথে। চম্পার একটা পালিত গরু ছিল। সেই গরু থেকে যা দুধ হতো সেটা দিয়েই চম্পা ঘরেতে সন্দেশ বানিয়ে সেটা সবার কাছে বিক্রি করত। আর চম্পার মেয়ে রত্না তার মায়ের হাতে হাতে সব কাজ করে দিত। মা রত্না, আমি এবার সন্দেশ বানাতে যাবো রে মা, তুই তাড়াতাড়ি করে পুকুর থেকে জলটা এনে দে। আর শোন, আবার যেন পুকুর পাড়ে গিয়ে গল্প জুড়ে দিস না, তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে আসিস মা। কি যে বলো না মা, তুমি ভালো করেই জানো যে কেউ যদি আমার সাথে কথা বলে তার সাথে আমি কি কথা বলবো না সেটা কি কখনো হয়? আমি তো সবার সাথে মিশতে ভালোবাসি। আর শোনো, আমি তাড়াতাড়ি জল নিয়ে চলে আসবো, তোমারও তো চিন্তা করতে হবে না, ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ মা, তুই যা, আবার বাড়িতে এসে যে তোকে রান্না করতে হবে, কারণ আমি তো সন্দেশ বানাতে বসবো, আবার এক্ষুনি সবাই সন্দেশ কিনতে আসবে রে মা। তুই আয়, তাড়াতাড়ি এসে রান্নাটা বসা রে মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এসে সব রান্না বান্না করে দেব। তুমি তোমার কাজটা করো, আমি জলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এরপর রত্না জল আনতে পুকুর পাড়ে চলে যায় এবং ওইদিকে গ্রামের একটা বউ চম্পার কাছে সন্দেশ নিতে আসে। আরে চম্পা কাকি, আমাকে 1 কেজি সন্দেশ দাও তো, আজ বাড়িতে আত্মীয় স্বজন আসবে। আর তোমার সন্দেশের কোনো কথাই হবে না, একদম ভেজাল ছাড়া সন্দেশ, পুরো ক্ষীরের মতো। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি তোমাকে 1 কিলো সন্দেশ দিচ্ছি। তা বৌমা, তোমার বাড়ির কাজ সব হয়ে গেছে নাকি? হ্যাঁ গো কাকি, হয়ে গিয়েছে, এবার শুধু সন্দেশটা নিয়ে গেলেই হবে। তাই তো তোমার কাছ থেকে সন্দেশ নিতে এলাম। আর তোমার ছেলে তো সকালে খেয়ে কাজে বেরিয়ে গেছে, তাই সকাল সকাল রান্নাও করে ফেলেছি। তা কাকি, রত্নাকে তো দেখতে পারছি না, সে কোথায়? আরে বৌমা, ও একটু পুকুর পাড়ে জল আনতে গেছে, এখনই চলে আসবে। এই নাও তোমার সন্দেশ। এ রত্না, শোনো না, আমার বাবা না আমাকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে। আমার যে পুরনো সাইকেলটা আছে না, সেটা কি তুই নিবি? তুই নিয়ে নে রে, আমি কম টাকাতেই দিয়ে দেব। না রে নীলা, আমি সাইকেলটা নিতে পারবো না। আর জানিসই তো, আমার একটা নিজস্ব সাইকেল থাকবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। কিন্তু কি করব বল, আমাদের অভাবের সংসার, আর মা সেই ছোটবেলা থেকে পরিশ্রম করে আমাকে এত বড় করেছে। বাবা নেই, বাবা সেই ছোটবেলায় মারা গেছে, তারপর থেকে সমস্ত দায়িত্ব মাই দেখে। আমাদের সংসারে দিন আনে তো দিন খায়, তুই তো সব কিছুই জানিস। আবার কি করে মায়ের কাছে চাইবো বল সাইকেল নেবার কথা? না রে, আমি নিতে পারবো না। জানি রে রত্না, মাসি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তবুও একবার তুই মাসির সাথে কথা বল, কারণ তুই তো সব সময় ওই সন্দেশগুলো নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিস। তোর যদি একটু সাইকেল থাকতো তাহলে তোর খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়ে যেত। তাই বলছি, তুই একবার মাসির সাথে কথা বল। ঠিক আছে রে নীলা, আমি মায়ের সাথে একবার কথা বলে দেখব। আচ্ছা শোন, আমি বাড়ি যাই রে, বাড়িতে যেয়ে আমার রান্না বান্না করতে হবে। আর মা তো আসার সময় বলেই দিয়েছে, জল আনতে যাচ্ছিস যেন কারোর সাথে গল্প জুড়ে দিস না। আর আমি এখানে তোর সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার আমি যাই, না হলে পুরো বাড়ি আমার পিঠের উপর পড়বে। ঠিক আছে, যা। এরপর রত্না জল নিয়ে সে বাড়িতে চলে যায়। তারপর রত্না বাড়িতে এসে বাড়ির সব কাজ এক এক করে করতে থাকে। রান্নাবান্না থেকে শুরু করে গরুকে খেতে দেওয়া অবধি বাড়ির যে কটা টুকটাক কাজ ছিল সবই সেরে ফেলে। দুপুরবেলা খাওয়ার সময় রত্না তার মাকে বলে ওঠে, মা জানো তো, আজ যখন আমি জল আনতে পুকুর পাড়ে গেছিলাম তখন নীলা আমাকে বলছিল যে ওর বাবা কালকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে, আর ওর আগের যে পুরনো সাইকেলটা আছে সেটা আমাকে কম টাকায় দিয়ে দেবে বলেছে। কিন্তু আমি বলেছি যে আমি নিতে পারবো না সাইকেলটা। জানি রে মা, তোর একটা সাইকেল হলে খুব ভালো হয়। তুই যদি সাইকেলটা নিতে চাস তাহলে বল মা, আমি তাহলে ওই সাইকেলটা কম টাকায় তোকে কিনে দেব। না মা, থাক,
আমার সাইকেল চাই না। যে টাকা দিয়ে তুমি সাইকেলটা কিনে দেবে সেই টাকাটা তোমার কাছে রেখে দাও। কোনো বিপদ আপদ আসলে টাকাটা কাজে লাগাতে পারবে। এতগুলো টাকা খরচ করার কোনো দরকারই নেই। দেখ মা, তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি তোকে কোনো ভালো কিছু জিনিস দিতেই পারিনি। তুই অবশ্য কোনো দিন মুখ ফুটে চাসনি, কিন্তু আমি তো তোকে দিতেই পারিনি। আর তুই আজকে মুখ ফুটে সাইকেলটার কথা বললি মা, তুই সাইকেলটা নে মা, আমি তোকে সাইকেলটা কিনে দেবো। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চুপ করে থাকো। এখন আমি সাইকেল নিতে চাই না। যখন আমি নেব তখন তোমাকে ঠিক বলবো, ঠিক আছে? তাই এখন আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাও। আর তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবে। চলো তো, সারাদিন তুমি অনেক পরিশ্রম করো, একটু বিশ্রাম না নিলে শরীরটা যে খারাপ করবে। এই গ্রামেই রূপা নামের একজন মহিলা থাকতো। সেও বাড়িতে সন্দেশ বানিয়ে বিক্রি করত। রূপা চম্পাকে একদমই পছন্দ করতো না, কারণ গ্রামের সবাই চম্পার বানানো সন্দেশই নিত, কিন্তু রূপাকে কেউ বিশ্বাস করতো না, তাই তার বানানো সন্দেশও কেউই নিত না। একদিন রত্না রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, সেই রাস্তায় রত্নার সাথে রূপার দেখা হয়ে যায়। আরে শোন রত্না, তোর মাকে একটু ভালো করে বোঝা যে তোদের কারণে আমাদের দোকানেতে আর কেউ সন্দেশ কিনতে আসে না। সব গ্রামের মানুষ তোর মায়ের কাছে সন্দেশ কিনতে যায় কেন রে? আমরা কি সন্দেশে বিষ মিশিয়ে রেখেছি নাকি যে সবাই তোর মায়ের সন্দেশ পছন্দ করছে? বৌদি, এখানে আমার মায়ের কি দোষ আছে বলো তো? গ্রামের সবার কাছে যার সন্দেশ সব থেকে ভালো লাগবে তার বানানো সন্দেশই তো কিনবে। আমার মায়ের বানানো সন্দেশ ওদের পছন্দ হয়, তাই তো সবাই আমার মায়ের কাছ থেকেই সন্দেশ কেনে। এখানে আমাদের কি দোষ আছে বলো তো তুমি? তোদের কারণে আমাদের দোকানের সন্দেশ তো কেউ কিনতেই আসে না, কোনো বেচা কিনাও হয় না। তার চেয়ে তোরা অন্য কোনো ব্যবসা শুরু কর, এই সন্দেশ বেচা বন্ধ করে দে। এইসব তুমি কি কথা বলছো বৌদি? তুমি তো ভালো করেই জানো বাবা মারা যাওয়ার পর মাই সন্দেশ বেচেই আমাদের সংসার চালায়। আর তাহলে তুমি এসব কথা কি করে বলো? দেখো বৌদি, আমরা সন্দেশের ব্যবসা বন্ধ করতে পারবো না। যদি তোমার অনেক অসুবিধা হয় তুমি অন্য কোনো ব্যবসা শুরু করো, কিন্তু আমরা এই ব্যবসা বন্ধ করতে পারবো না, কারণ এখান থেকে রোজগার হয়ে আমাদের সংসার চলে। এইসব বলে রত্না ওখান থেকে চলে যায়। রত্নার এসব কথা শুনে রূপার অনেক রাগ হয়, তাই সে মনে মনে বলতে থাকে, দাঁড়া, এরা এমন ভাবে শুনবে না, এদের কিছু একটা করতে হবে। আমার লেজে পা দেওয়া না, তোদের মা মেয়ের অবস্থা খারাপ করে দেব। আরে গিন্নি, তোমার আবার কি হলো? তোমার মুখটা বাংলা প্যাচের মতো কেন করে রেখেছো? আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয়নি। আসার সময় রাস্তার ওই রত্নার সাথে দেখা হয়েছিল। আমি ওকে কতবার করে বোঝালাম যে তোদের সন্দেশের ব্যবসা বন্ধ করে দে, কিন্তু ও আমাকে উল্টে বলল যে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সন্দেশের ব্যবসা বন্ধ করে দাও। শোনো, এমনভাবে চলতে থাকলে তাহলে আমাদের সন্দেশের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু একটা করতে হবে। গ্রামের সবাই তো চম্পা কাকিমার বানানো সন্দেশ পছন্দ করে, সবাই চম্পা কাকিমার বানানো সন্দেশ নিতে চায়। আমাদের দোকানে তো কেউ আসে না, এমনভাবে কি চলতে পারে? তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি কিছু না কিছু একটা উপায় বের করব। আমাকে একটু সময় দাও, তারপর দেখবে ওদের একেবারের মতো সন্দেশ বেচা আমি বন্ধ করে দেব। তুমি সত্যি বলছো ওরা একেবারেই সন্দেশ বেচা বন্ধ করে দেবে? তাহলে কি উপায়? তুমি উপায়টা বের করবে কি করে বলো তো? আরে গিন্নি, এসব কাজ করতে গেলে একটু সময় দরকার। তুমি একটু আমাকে ভাবতে দাও, একটা না একটাই বের করবই আমি, তারপর তুমি দেখবে কি করে খেলি আমি। আমি তো ভালোভাবেই সন্দেশ বানাই, জানি না গ্রামের সবাই কেন আমার কাছ থেকে সন্দেশ কিনতে চায় না। সেই সবাই চম্পা কাকিমার কাছ থেকেই সন্দেশ কিনতে চায়। তবে আমি একটু ভেজাল মেশাই, তবুও আমি তো ভালোভাবেই সন্দেশ বানাই। রত্না মা আমার, যা তো একটু তোর রূপা বৌদির বাড়ি থেকে কড়াইটা নিয়ে আয়। আমার কাছ থেকে ও দুদিন আগে কড়াইটা নিয়ে গিয়েছিল, আর ওই কড়াই ছাড়া আমাদের তো সন্দেশ বানাতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তুই যা মা, কড়াইটা গিয়ে নিয়ে আয়। দেখো মা, ওই রূপা বৌদির বাড়িতে যেতে আমার একদমই ভালো লাগে না। ওই বৌদির কথাবার্তা একদম পছন্দ হয় না আমার। রত্না মা আমার, ওই রকম কথা বলতে নেই, ওটা তো তোর বৌদি হয়। যা মা, তুই শুধু কড়াটা নিয়েই চলে আয়। তারপর রত্না রূপাদের বাড়িতে যায় কড়াই আনতে। বৌদি, ও
ও বৌদি, কোথায় তুমি? একটু এদিকে আসো তো। তা রত্না, তুই এখানে কি করতে এসেছিস? বৌদি, মা আমাকে তোমার বাড়িতে পাঠিয়েছে। তা কি কারণে পাঠিয়েছে তোকে? বৌদি, তুমি পরশুদিন আমার মায়ের কাছ থেকে একটা কড়াই নিয়ে এসেছিলে না, সেটা দাও, মা চাইছে। কারণ এই কড়াই ছাড়া মা ভালোভাবে সন্দেশ বানাতে পারছে না, তার জন্য ওটা নিয়ে যেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর মায়ের কড়াই আমার কাছে আছে। তুই চলে যা বাড়িতে, আমি তোদের বাড়িতে এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। বৌদি, তুমি আমাকে দিয়ে দাও না, আমিই নিয়ে যেতে পারবো। এই কড়াইতে আপাতত সন্দেশ আছে, ওটা খালি করে তোদের বাড়িতে দিয়ে আসছি। তুই বাড়িতে যা। আর শোন, বারবার বাড়ির মধ্যে চলে আসবি না হুটহাট করে। কিছু চাবার হলে ঘরের বাইরে থেকে বলবি, আমি বাইরে থেকে দিয়ে দেব। বারবার এখানে আসবি না। রূপা রত্নাকে একদম পছন্দ করতো না, তাই তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এমনভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। আরে ও বৌমা, 1 কিলো সন্দেশ দাও তো মা। আর শোনো, সন্দেশে যেন ভেজাল কিছু মিশিও না। চম্পাতির কাছে সব সন্দেশ শেষ হয়ে গেছে, তাই তোমার কাছে এলাম। দাও মা, 1 কিলো সন্দেশ দাও এবার। এমন কথা শোনার পর রূপা রেগে গিয়ে বলতে থাকে, শোনো মাসি, শোনো, তুমি আমার কাছ থেকে সন্দেশ কিনতে এসেছো, আবার তার উপরে বলছো যে আমি সন্দেশে ভেজাল মেশাই। দেখো, আমি তোমাকে সন্দেশ দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, গিয়ে চম্পা কাকিমার বাড়ি থেকে সন্দেশ নাও। তবুও আমি তোমাকে সন্দেশ দেব না, যাও এখান থেকে যাও। মারে, দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস, এবার যে তোকে বিয়েটা দিতে হবে রে মা। এখন আমাকে তুমি বিয়ের কথা বলো না মা। যদি আমাকে বিয়ে দাও, তাহলে আমি চলে গেলে তোমার কে খেয়াল রাখবে? তখন তো তুমি পুরোপুরি একলা হয়ে যাবে মা। দেখো মেয়ের কথা, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো তোকে শ্বশুরবাড়ি যেতে হবে রে মা। এটা অবশ্য ঠিক কথা যে তুই চলে গেলে আমি একলা হয়ে যাব, তবে তো তোকে শ্বশুরবাড়ি একদিন না একদিন যেতেই তো হবে রে মা। ঠিক আছে মা, যখন তুমি আমাকে বিয়ে দেবে, তাহলে এমন ছেলেকে খুঁজবে যে ঘর জামাই থাকবে, তারপর আমি ওই ছেলেকে বিয়ে করব। সেটা কি করে হয় রে মা? এমন ছেলে কোথায় পাবো যে বিয়ে করে তার শ্বশুরবাড়িতেই থাকবে? আর তোকে তো এমনিতেই শ্বশুরবাড়িতেই থাকতে হবে রে মা। ঠিক আছে মা, তাহলে এখন চুপ করো। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। আর কোনো কথা বলবে না এসব বিয়ে টিয়ে বিষয়ে। কি গো, কোনো উপায় পেয়েছো নাকি? নাকি এখনো সেই ভেবেই যাচ্ছো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। আর এবার দেখো মা মেয়ের সন্দেশের ব্যবসা কিভাবে বন্ধ করি। তাহলে বলো বলো, কি উপায় পেয়েছো, তাড়াতাড়ি বলো। গিন্নি, এই নাও, এই তেলটা নিয়ে চম্পা কাকিমার বানানো সন্দেশে মিশিয়ে দেবে। তারপর ওই সন্দেশ খাওয়ার পর গ্রামের সবার শরীর খারাপ হয়ে যাবে। তাহলে গ্রামের আর কেউ চম্পা কাকিমার কাছ থেকে সন্দেশ কিনতে পারবে না। বাহ বাহ, তুমি তো ভালোই বুদ্ধি এঁটেছো। কালই আমি চম্পা কাকিমার বানানো সন্দেশে এটা মিশিয়ে দেব। আর শোনো গিন্নি, এই কাজটা খুব সাবধানে করবে, কেউ যেন না দেখে ফেলে আবার। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি খুব সাবধানে এই কাজটা করব। পরের দিন সকালে রূপা চম্পাদের বাড়িতে যায়। আরে রূপা বৌমা, তুমি আজ আমাদের বাড়িতে? আজ কোন দিক থেকে সূর্য উঠেছে গো? তুমি তো আমাদের বাড়ির সামনে একটু আসো না। তাহলে আজকের পথ ভুল করে চলে আসলে না কি গো? আরে কাকি, না গো, একটু বিপদে পড়েই তোমার কাছে এলাম। আমার বাড়িতে দুধটা শেষ হয়ে গেছে, তাই সন্দেশ বানাতে খুব অসুবিধা হচ্ছে। তুমি যদি একটু দুধ দিতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বৌমা, কেন দিতে পারবো না? কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি তুমিও সন্দেশ বানাও, তাই আমি চাই না তোমার সন্দেশ বানাতে কোনো অসুবিধা হোক। তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে দুধটা নিয়ে আসছি। তারপর রূপা দুধে তেলটা মিশিয়ে দেয়। এবার চম্পা কাকিমা বুঝতে পারবে আমার পথের কাঁটা হলে তার কি অবস্থা হয়। তারপর রূপা ওখান থেকে খুশি হয়ে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যেই চম্পা দুধ নিয়ে বাইরে আসে, আর তখন দেখে সেখানে রূপা ছিল না। আরে ও রূপা বৌমা, কোথায় গেলে? দুধ না নিয়েই চলে গেলে নাকি? রূপা রাস্তা দিয়ে যেতে যেতে তখন রত্নার সাথে দেখা হয়ে যায়। আরে বৌদি, কি ব্যাপার? আজ আমাদের রাস্তা দিয়ে যাচ্ছ? নিশ্চয়ই আমাদের বাড়িতেই গিয়েছিলে। কেন রে, তোদের বাড়ির রাস্তা দিয়ে গেলে কি শুধু তোদের বাড়িতেই যাওয়া যায় না কি রে? আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। আর সরে যা আমার সামনে থেকে।
রত্না ভালো করেই জানতো রূপা তাকে একদমই পছন্দ করে না, তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চম্পার বাড়িতে সবাই সন্দেশ কেনার জন্য আসে। চম্পা কোনো ভেজাল ছাড়া ভালো সন্দেশ সবার কাছে কম দামে বিক্রি করত, তাই সবাই সেটা জানতো। তোমরা সবাই বাড়িতে চলে যাও গো, আমি রত্নার হাত দিয়ে তোমাদের বাড়িতে সন্দেশ পাঠিয়ে দেব, কারণ এখনো সন্দেশ হয়নি, আর একটু বাকি আছে। ঠিক আছে গো চম্পা দিদি, পাঠিয়ে দিও সন্দেশটা, আমরা এখন যাই গো। তারপর বিকালে রত্না সবার বাড়ি সন্দেশ দেওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং এক এক করে সবাইকেই সন্দেশ দেয়। কিছুদিনের মধ্যেই সেই সন্দেশ খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। জানি না আমার স্বামীর কি হয়েছে, কাল থেকে যখন সন্দেশ খেয়েছে তখন থেকেই অসুস্থ হয়ে পড়েছে। গ্রামের যারা যারা ওই সন্দেশ খেয়েছে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু কারোর শরীরই তেমনভাবে ঠিক হয় না। আরে বৌমা, তোমরা এখানে কেন এলে? তোমরা বললে তো আমি রত্নার হাত দিয়ে সন্দেশ তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতাম, তোমরা আবার কষ্ট করে আসতে কেন গেলে? আরে চম্পা মাসি, তোমার বানানো সন্দেশ খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে, আর তুমি বলছো কি আবার সন্দেশ কেনার কথা? এবার তুমি তোমার সন্দেশ বানানো বন্ধ করো, তোমার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, এর জন্য দায়ী তুমি চম্পা মাসি, তুমি এর জন্য দায়ী। মা, তুমি চিন্তা করো না, তুমি সন্দেশ বানাও, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এইসব কি করে হলো। না রে না, গ্রামের সবাই আমার উপর খুব রেগে আছে, সবাই আমাকে বলে গেল সন্দেশ বানানো বন্ধ করতে, তাহলে আমি আবার কি করে সন্দেশ বানাই বলো তো? মা, তুমি একদম চিন্তা করো না, এতদিন তুমি সন্দেশ বানিয়ে সবার কাছে বিক্রি করেছো, এই সন্দেশকে কারো কোনো কিছু হয়নি, আর আজ হঠাৎ করে সবাই অসুস্থ হয়ে গেছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে। মা, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে, তুমি একদমই চিন্তা করো না, আমি সব দেখছি। অন্যদিকে সবাই মিলে রূপার কাছে সন্দেশ কিনতে যায়। রূপা যেটা চেয়েছিল সেটাই হয়েছিল। আমি তো তোমাদের আগেই বলেছিলাম ওই চম্পা মাসি ভেজাল সন্দেশ বিক্রি করে, কিন্তু তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি, আর এখন সবাই বুঝতে পেরেছে, তার জন্য তোমরা সবাই আমার কাছে সন্দেশ কিনতে এসেছো। আমি তোমাদের সবাইকে ভেজাল ছাড়াই সন্দেশ দেব, আরও কম টাকায়, তোমরা একদমই চিন্তা করো না। অন্যদিকে রত্না বেচারি এদিক ওদিক ঘুরতে থাকে এবং সেই রূপার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। তখন রূপা ও রূপার বরের কথা রত্নার কানে আসে। জানো, ওই তেল একদম কামাল করে দিয়েছে, আমি ওই তেল চম্পা কাকিমার বানানো সন্দেশে মিশিয়ে দিয়েছিলাম, আর যারা ওই সন্দেশ খেয়েছেন তারা সবাই অসুস্থ হয়ে গেছে। এইসব আমি একদম বুদ্ধির সাথে করেছিলাম, কেউ আমাকে দেখতেই পায়নি। এই সব কথা রত্না দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আরে গিন্নি, এ তো কোনো কিছুই না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, নাও এবার তোমার মনের আশা পূর্ণ হয়েছে তো? আর তখনই রত্না ঘরের মধ্যে চলে আসে। বৌদি, আমি তোমাদের সব কথাই শুনেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তুমি মায়ের বানানো সন্দেশে তেল মিশিয়ে দিয়েছিলে, আর সেই সন্দেশ খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তোমরা এখনই গ্রাম ছেড়ে চলে যাও, তা না হলে আমি এই কথা গ্রামের সকলের কাছে বলে দেব, আর তখন দেখবে গ্রামের সকলে মিলে তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেবে। সেটা কি ভালো হবে বলো? বোন রত্না, তুমি সবাইকে বলো না, তা না হলে আমাদের সবাই মিলে পুলিশের হাতে ধরিয়ে দেবে। তুমি যেটা বলছো সেটাই হবে, আমরা এখনই গ্রাম ছেড়ে চলে যাব। রত্না বোন আমার, এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব, তবে কাউকে কিছু বলো না, আর আমরা জেলে যেতে চাই না রত্না। আমরা যখন গ্রাম ছেড়ে চলে যাব তারপর না হয় তুমি গ্রামের সবাইকে বলে দেবে এই কথাটা, তবে এখন বলো না রত্না, আমরা চলে যাচ্ছি। তারপর রূপা এবং রূপার বর ওই গ্রাম ছেড়ে চলে যায়। তারপর রত্না গ্রামের সবাইকে বুঝিয়ে বলে। সবাই বুঝতে পারে যে এই সন্দেশ খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছিল তার দায়ী চম্পা ছিল না, তার জন্য দায়ী ছিল রূপা। তারপর সবাই চম্পার কাছ থেকেই সন্দেশ নিত। মারে, তুই ছিলিস বলে তুই আমাকে বাঁচাতে পারলি এই বদনাম থেকে, তা না হলে কি যে হতো তা কে জানে। মা, আমরা কোনোদিনও কারো ক্ষতি করিনি, যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি পাওয়া দরকার, আর তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই আছি মা।